Election will be held as early as probably December this year. নির্বাচন হতে পারে ডিসেম্বরে। বিভিন্ন খাত সংস্কারে কাজ করছে গঠিত কমিশন। দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের অধিবেশনে প্রধান উপদেষ্টা। নির্বাচন ও ভোটের পদ্ধতি নিয়ে ভিন্ন মত বিএনপি জামায়াতের। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। সংবিধান সংস্কার করবে সরকার ও রাজনৈতিক দল, বললেন আলী রিয়াজ। মানবাধিকার লঙ্ঘন বন্ধে জাতিসংঘের সুপারিশের বাস্তবায়ন জরুরি, বলছেন বিশ্লেষক। এটা বলাটা যতক্ষণই হয়তো সহজ, কাজটা অত সহজ না, কারণ এটা বড় আকারই একটা সিকিউরিটি সেক্টর রিফর্মস দরকার। আলোচনায় সিদ্ধান্ত, বলছে সরকার। হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে বিএনপি। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের প্রতিবেদনকে ধন্যবাদ। সবাগে জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দেয়া হলো চাকরি প্রত্যাশীদের। নিয়োগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাতে ওয়াশিংটনে ট্রাম্প মোদির বৈঠক। আলোচনায় আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। চীনকে মোকাবেলায় নির্ধারিত হতে পারে দুই দেশের কৌশল। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে কিছুক্ষণ পর ঢাকা ছাড়ছে টাইগাররা। একাদশের সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে পঞ্চপাণ্ডবের অভাব দূর করতে চান ইমন। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে প্রয়োজনীয় সংস্কার এবং এ সংস্কার শেষেই হবে আগামী নির্বাচন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি সেশনে তিনি সাফ জানিয়েছেন, নেতৃত্ব দীর্ঘায়িত করার কোনো আগ্রহ নেই তার। নির্বাচন শেষে ফিরতে চান নিজের কাজে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটের প্ল্যানারি সেশনে সিএনএন-এর সাংবাদিক বেকি এন্ডারসনের সঙ্গে ইন্টারঅ্যাকশন সেশনে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার নেতৃত্বে গঠন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে একটি পৃথক সনদ হবে। এরপর অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। So now we have what we call consensus building commission. So that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that at an election. Election will be held as early as probably December this year. Any intention to continue in a leadership position? I still not the one to look at. I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most. অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের পূর্ববর্তী সরকার যে গণহত্যা করেছে জাতিসংঘের প্রতিবেদনেই তার প্রমাণ রয়েছে। পূর্বের ব্যাপক লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন প্রধান উপদেষ্টা। Broad international support that we got from everywhere. Everybody wanted to support that, to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর বাংলাদেশে কারচুপির নির্বাচন হয়েছে। তাই আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, ইসিকে সাফ জানালো জামায়াত ইসলামী। বৃহস্পতিবার ইসির সাথে বৈঠকে নির্বাচন নিয়ে দলের অবস্থান জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জাতীয় ভোটের আগে স্থানীয় নির্বাচন চায় জামাত। বিদ্যমান নিবন্ধন আইনও বাতিল দাবি করে দলটি। আদালত জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে জামাতের বৈঠক। দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার যান নির্বাচন কমিশনে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে জামাতে ইসলামের পক্ষ থেকে 23 দফা দাবি ইসির কাছে দাখিল করা হয়। পরে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার জানান, সংস্কার পূর্ণ করে সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিলে আপত্তি নেই জামাতের। নো ইলেকশন উইদাউট রিফর্ম। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। বিদ্যমান নিবন্ধন আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে আরপিও বাতিল চান জামাতের সেক্রেটারি জেনারেল। 91 এর যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল। এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। সংস্কারের দাবির পাশাপাশি দলটি 300 আসনের নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বলে জানান এই জামায়াত নেতা। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, তা জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। গুলশানের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলে মনে করেন তিনি। ভোটের আনুপাতিক হারে আসন এবং জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আগামী নির্বাচন প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে জাতিসংঘের পরামর্শ বিষয়ে মির্জা ফখরুল বলেন, কোন দল রাজনীতি করতে পারবে কি পারবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাকে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থা নিয়ে যাওয়ার একটা
পরিকল্পনা ছাড়া কিছু না। আয়নাঘর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে সচেতনভাবে আওয়ামী লীগ আয়নাঘর তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা ঠিক করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো, এমনটি মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সংস্কার করার ঐকমত্য আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে কোনো ঐকমত্য তৈরি না হওয়ায় তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলেও জানান কমিশন প্রধান। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালা গণমাধ্যমকে জানাতে কমিশনের এই প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা ঠিক করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন রকম মতপার্থক্য সত্ত্বেও সংস্কারগুলো সম্পাদন করার ক্ষেত্রে সেটার আকার প্রকৃতি হয়তো ভিন্ন হতে পারে, তো সংস্কারগুলো করার ক্ষেত্রে এক ধরনের ঐকমত্য আছে। এ সময় তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে অনেক সংস্কারই সম্ভব। সে বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। আর নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রেও কিছু পদক্ষেপ আছে যেগুলো আশু ব্যবস্থা গ্রহণ করলে তুলনামূলকভাবে আমরা দেখব যে কিছু সংস্কার হয়েছে যেগুলো ভবিষ্যতে এই ধরনের জালিয়াতির নির্বাচন সেগুলো বন্ধের ক্ষেত্রে খানিকটা সহায়তা করবে। যেগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো শনাক্ত করে সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশন প্রধান জানান, প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার জন্যই 70 অনুচ্ছেদ সংস্কারের সুপারিশ করেছে তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে 5টি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক পরিসরে সংস্কার পদক্ষেপ নিতে সুপারিশ করেছে জাতিসংঘ। জবাবদিহি ও বিচার ব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসন। বিশ্লেষকরা বলছেন, এই সুপারিশগুলো বাস্তবায়ন খুবই জরুরি। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। জুলাই আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে ছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন। একটা সময় ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে আওয়ামী লীগ সরকার, নির্বিচারে চালায় গণহত্যা। বুধবার জুলাই গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। Violent elements associated with the former ruling party বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসনের ক্ষেত্রে একগুচ্ছ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও HCHR। সবার আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি গুরুতর লঙ্ঘনের সাথে জড়িত নয় এমন কর্মীদের স্ব ইউনিটে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে সংস্থাটি। আগেও দেখেছি নিষিদ্ধ করার ফলে খুব একটা যে ইম্প্যাক্ট ফেলেছে তা না। এখন কথা হচ্ছে যে আমি ওই রাজনৈতিক দল তারা কি স্ট্যান্ড নেবেন, কারণ তাকে তো জনগণের সাথে এইটা নিয়ে জনগণের কাছে যেতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় পুলিশের এমন প্রবিধানগুলো সংশোধন করার সুপারিশ করেছে জাতিসংঘ। সেই সঙ্গে একটি জাতীয় পুলিশ কমিশন গঠন করার সুপারিশও করা হয়েছে। এখন বোঝাই যাচ্ছে যে এই সরকারিকরণ যেটা হয়েছে এবং এটা ওভার দি ইয়ার্সই হয়তো হয়েছে, এখন কিভাবে বেসরকারিকরণ করা হবে এটা বলাটা যতক্ষণই হয়তো সহজ, কাজটা অত সহজ না, কারণ এটা বড় আকারই একটা সিকিউরিটি সেক্টর রিফর্মস দরকার। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে কেবল সীমান্ত রক্ষার কাজে রাখার সুপারিশ করা হয়েছে, অন্য কাজে নিয়োগ না করে ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ করা এবং আইনি ক্ষমতা ঠিক করে দেওয়ার কথা বলেছে জাতিসংঘ।
একই সঙ্গে আনসার ভিডিপির উপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। বিলুপ্ত করার সুপারিশ করা হয় টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-কেও। সশস্ত্র বাহিনীকে নিরাপত্তার কাজে ব্যবহারের ক্ষেত্রে সীমারেখা ঠিক করার সুপারিশ করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করলেও অল্প সময়ের জন্য করার কথা বলা হয়েছে প্রতিবেদনে। এই বিষয়ে দ্রুত একটা অধ্যাদেশ পাশ করার সুপারিশও করেছে জাতিসংঘ। বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য প্রকাশের কারণেই মানবাধিকার লঙ্ঘনের এত বড় ঘটনা ঘটেছে। তবে নিষেধাজ্ঞা না আসলেও ভবিষ্যতে এসব সংস্থার উপর কড়া নজর থাকবে বলেও মনে করছেন তারা। একটা বড় নজর থাকবে যে ওই দলীয়করণ থেকে পরিবর্তনটা হচ্ছে কিনা, হলে কি হওয়ার কথা। জাতিসংঘের এমন প্রতিবেদনকে সাধুবাদ জানিয়েছে সরকার। বৈঠকের মাধ্যমে তাদের দেওয়া সুপারিশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। র্যাব, বিজিবি এবং ডিজিএফআই এর বিষয়ে জাতিসংঘের প্রস্তাবকে সরকার সমর্থন ও স্বাগত জানিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি, এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। শেখ হাসিনা সহ সব আসামিকে বিচারে জাতিসংঘের প্রতিবেদন হবে অকাট্য দলিল, এমনটি মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চেয়েছে বিএনপি। জুলাই আন্দোলনে দলটির 848 নেতাকর্মীর প্রাণ দিয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানায় দলটি। জুলাই আগস্টের গণহত্যায় নিহত বিএনপির 848 জনের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সেল ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এই তালিকা জমা দেয়। এ সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 5 শতাধিক ব্যক্তিকে দায়ী করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি নিহতদের তালিকা সহ ঘটনার সময়কার অডিও ভিডিও এবং এসব হত্যাকাণ্ডে বিভিন্ন থানায় দায়ের হওয়া 84টি মামলার এজাহারের কপিও দাখিল করে বিএনপি। নিহতদের মধ্যে 524 জন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের, বাকিরা দলটির সমর্থক। এ সময় মামলার অনুসন্ধান, তদন্ত ও বিচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো বিএনপি মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করে প্রতিনিধি দল। মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় বিএনপি। ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে তাদের তালিকা আমরা জমা দিয়েছি, আমরা ন্যায় বিচার চাই। পরে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাতিসংঘের সুপারিশ অনুযায়ী গণহত্যার সঙ্গে যুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাকরুচ্যুত করার বিষয়ে সমর্থন জানান তিনি। ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। চিফ প্রসিকিউটর বলেন, কতটা পৈশাচিকভাবে মানুষের উপর নির্যাতন করা হয়েছে তার প্রমাণ এই আয়নাঘর। এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনাল যথেষ্ট আন্তরিক, তাই আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই জানান তাজুল ইসলাম। আইসিসিতে যাবার প্রয়োজন নেই, জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে, এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিরতির পর আবার স্বাগত সংবাদে। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, এ বিষয়ে ভারতের উত্তরের আশা করছে বাংলাদেশ। তিনি বলেন, দিল্লিতে হাইকমিশনার নিয়োগের ব্যাপারেও আসেনি ভারতের জবাব। অন্যদিকে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে ধন্যবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হলেও এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ। তবে এবার শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় নথি পাঠিয়েছে ঢাকা। অনুসন্ধানকালে বাংলাদেশ সরকারের বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পাঠানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। এই সময় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ক এবং ডিটেইল রিপোর্টের জন্য আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানাই। মুখপাত্র আরও জানান, দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের জন্য আবেদন করা হলেও এই বিষয়ে এখনো জবাব আসেনি ভারতের। ভারতের পক্ষ থেকে আমরা প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। নিয়োগ পুনর্বহালের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। বৃহস্পতিবার শাহবাগ মোড়ে অবস্থান নিলে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেয়। তারপরও আন্দোলনকারীদের জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা গেছে। তারা বলছেন, নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এভাবেই আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের উপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় আটক করা হয় কয়েকজনকে। দুপুর 1:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে তারা। এতে শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর পুলিশ মাঠে নামে তাদেরকে ছত্রভঙ্গ করতে। আমরা আজকে যোগদান না নিয়ে ফিরবো না, যতক্ষণ না আমাদের যোগদান হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আহত হন অনেকেই। দফায় দফায় ঘটে ধস্তাধস্তির ঘটনাও। 9টা দিন ধরে আমরা রাস্তায়, আমাদের সন্তান স্বামী সবকিছু ছেড়ে চলে আসছি। আমরা জমিতে বসে খেতে পারি না। পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিতে করেছে, আমাদের লাঠিচার্জ দিয়েছে, জলকামান দিয়েছে, অনেক ভাই বোনকে থানায় আটক করেছে। হঠাৎ লাঠিচার্জ করা হলেও বিষয়টি অস্বীকার করে পুলিশ জানায়, তাদের সরে যেতে বারবার অনুরোধ করা হয়েছে। এর আগেও তারা মরে আসছিল, তখন আমরা তাদেরকে পানি মেরে আমরা কিছু লোক ওদেরকে ধরছিলাম, তারপরে আমরা ছেড়ে দিয়েছি। তারা আর এখানে আসবে না কথা দিয়েছে, গতকাল থেকে তারা ওইখানে ছিল। আমরা বলেছিলাম আপনারা ওইখানেই থাকেন, মোড়ে আসবেন না। 2023 সালের বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করেছেন আগেই। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6500-এরও বেশি সুপারিশপ্রাপ্তদের নিয়োগ হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়। মাসুদ লাবনী, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ফেব্রুয়ারির এই মাস ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের স্মৃতি জাগিয়ে তোলে। জাতি যত বেশি তার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করবে, তত বেশি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে অমর 21শে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করে তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে বৈষম্যহীন সমাজ গড়তে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করেছেন। বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি ঐতিহ্যগতভাবেই বাঙালির চেতনা ও সংগ্রামের প্রতিচ্ছবি বহন করে। এ সময় অতীতের স্মৃতি স্মরণ করে নতুন স্বপ্ন দেখার আহ্বান জানান তিনি। সেই সাথে বইমেলার বাকি সময়টুকু শান্তিপূর্ণ ও আনন্দমুখর হবে বলেও আশা করেন জামায়াতের আমির। যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে, স্মরণ করে, সম্মান করে, সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। পাঠককুল যেন তারা তৃপ্তি নিয়ে এখান থেকে তাদের চাহিদা এবং প্রাণের বইগুলা সংগ্রহ করতে পারেন।
দর্শক, টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসল্লিরা আসতে শুরু করেছেন। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ভাসমান ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ। মুসল্লিদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। সচিবালয়ের সামনে চাকুরিতে পুনর্বহালের দাবিতে চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় রমনা জোনের ডিসি মাসুদ আলম সহ 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে 2 জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তবে বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা। অনলাইনে 10 মিনিটেই মিলবে বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা। এই সুযোগ পাবেন 25 দেশের নাগরিকরা। সচিবালয়ে সংক্রান্ত অ্যাপ উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন অ্যারাইভাল ভিসা দেয়া হবে 30 দিনের জন্য। এছাড়া পাসপোর্টের কাজ সহজ করতে পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসার সুযোগ রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ 25 দেশের। এইসব দেশের নাগরিকদের বাংলাদেশে আসতে শুধুমাত্র ট্রানজিট ভিসা প্রয়োজন। এতদিন তারা ম্যানুয়াল পদ্ধতিতে অন অ্যারাইভাল ভিসা পেতেন, যাতে সময় লাগত 1 ঘন্টার উপরে। এবার তাদের জন্য আরো সহজ হচ্ছে অন অ্যারাইভাল ভিসা। সময় বাঁচাতে এই ভিসার অনলাইন অ্যাপ উদ্বোধন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে সচিবালয় এই অ্যাপ উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অ্যাপের মাধ্যমে 10 মিনিটেই মিলবে অন অ্যারাইভাল ভিসা। অনলাইনে গিয়ে ইনফরমেশন দিলে যাবে কোড। বাংলাদেশে আসার পর কোড দেখালে ডলারে পেমেন্ট করে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে ভিসা। এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। এই জন্য অন অ্যারাইভাল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে, 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় অতটুকুই শুধু লাগবে। এখানে এক একটা কান্ট্রির জন্য $1 এটা তারা ইটা পাবে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসাটা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্টটাও যাতে মানুষ সহজে করতে পারে এজন্য পুলিশ ভেরিফিকেশন সহজ করার বিষয় চিন্তা ভাবনা করছে সরকার। পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটা কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। পাসপোর্টে আবেদন করতে সমস্যা হলে 999-এ ফোন করে সমস্যা সমাধানের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রকৃতিতে বিরাজ করছে বসন্তের আগমনী বার্তা। সেই সঙ্গে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। সব মিলিয়ে কদর বেড়েছে ফুলের। নগরবাসী যাতে প্রিয়জনের সাথে স্বাচ্ছন্দ্যে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে, তাই 5 তারকা হোটেলগুলোর খাবার মেনুতে রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়। আর পিছিয়ে নেই চুড়িমালার দোকানিরাও। সেলিম খানের ক্যামেরায় বসন্ত বরণ প্রস্তুতির খবর জানাচ্ছেন রোমা চৌধুরী। বসন্ত ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নগরবাসী যেন ব্যস্ত। লালে হলুদে একাকার হয়ে গেছে শাহবাগ মোড়। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু ফুল আর ফুল। বাসন্তী হলুদ ও লাল রঙের ফুলে যেন জানান দিচ্ছে ব্যস্ততম নগরীতে ফাগুনের আগমনী বার্তার। তাই তো দোকানে চাহিদার শীর্ষে এখন গাঁদা ও গোলাপ। বেশিরভাগ গোলাপি করে, বাসন্তী কালার গেন্দাটা বেশি বিক্রি হচ্ছে। আমি আপাতত গাঁদা ফুল কিনেছি। বরাবরের মতোই এবারও ফুলের দাম চড়া। গোলাপ আর গাঁদার মালা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়। বাড়তি দর দিয়ে এসব ফুল কিনছেন ফুলপ্রেমীরা।
খুশির দিনটাতে আসলে টাকা দিয়ে মেজারমেন্ট করা যায় না। কাঁদার লহর আপনার 60 টাকা থেকে 100 টাকার মধ্যে আছে। অনেকেই পঞ্জিকার পরিবর্তনের তোয়াক্কা না করেই আজকেই উদযাপন করছে ভালোবাসা ও বসন্ত একই সাথে। কালকে বসন্ত, কিন্তু আজকে সেলিব্রেট করতে এসেছি আমাদের ফ্রেন্ডদের সাথে। মানে আমাদের জীবনে ভ্যালেন্টাইন নাই, এই জন্য আমরা বসন্তই পালন করতেছি। এদিকে 5 তারকা হোটেলগুলো সেজেছে ভ্যালেন্টাইন থিমে। নগরবাসী যেন প্রিয়জনের সাথে স্বাচ্ছন্দ্যে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে, তাই খাবারের মেনুতে রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়। 13, 14, 15 এই 3 দিনে আসলে আমরা সাজিয়েছি। স্পেশাল ব্রাঞ্চ করা হয়েছে এবং স্পেশাল ডিনার থাকছে। প্রাইস এফেক্টিভনেসের দিকে কনসার্ন রেখে এবং অফকোর্স সবাই যেন একটা হোমলি এনভায়রনমেন্ট পায়, এরকম একটা অ্যারেঞ্জমেন্টে ভ্যালেন্টাইন্স ডেটা করা। শীতের জীর্ণতা আর শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তের সজীবতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা যেন নগরবাসীর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবার অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে দ্বিতীয় দিনের মতো চলছে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। আরও 2 দিন চলবে এই মেলা। এবার দেশি বিদেশি কোম্পানি মিলিয়ে প্রায় 800টির মতো স্টল রয়েছে। তবে আলাদা করে নজর কেড়েছে নন প্লাস্টিক ব্যাগ। 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় আলাদাভাবে আকর্ষণ কেড়েছে নন প্লাস্টিক ব্যাগ। দেখতে প্লাস্টিক মনে হলেও এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। চায়না প্রযুক্তির এই মেশিন ঘন্টায় 120 কেজি পর্যন্ত ব্যাগ তৈরি করতে পারে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা বলছেন আয়োজকরা। এই ক্যাটাগরির যে অন্যান্য মেশিনগুলো আছে সেটার তুলনায় এটার সাইকেল টাইম অনেক কম। এখানে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এটা। আর আমরা যে মেশিনটা এখানে মেলায় প্রদর্শন করছি, এই মেশিনটা হচ্ছে হাই স্পিড বায়োডিগ্রেডেবল মেশিন। ব্যাগটাকে যদি আমরা একটু জনপ্রিয় করতে পারি তাহলে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের ফিউচার প্রজন্মের জন্য এটা আমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে। তবে মোল্ড ও মেশিনারিজের দাম বেশি বলছেন ক্রেতা দর্শনার্থীরা। নতুন উদ্যোক্তা যারা, তারা চেষ্টা করছিলাম যে এখানে এসে যে আমাদের অল্প বাজেটে বা স্বল্প পুঁজিতে কীভাবে বিজনেস স্টার্ট করা যায়। আসলে প্রাইস অনেক বেশি মনে হচ্ছে। আমাদের পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে অনেক মোল্ড লাগে, প্লাস্টিক মোল্ড আর কি। ওই প্লাস্টিক মোল্ডগুলো দিয়ে আমরা প্লাস্টিকের বিভিন্ন আইটেম তৈরি করি। তো ওই মোল্ডটা চেক করার জন্য আসছি। প্লাস্টিক খাতে অপর সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকগুলোকে পুনরায় ব্যবহার করলে পরিবেশ দূষণ রোধ করা যাবে বলে জানান বাংলাদেশ প্লাস্টিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। All plastic are mostly food grade. Mostly. I don't say 100%, but mostly food grade and non-harmful. থেকে আবার ব্যাগ রিভার্স করে আপনি তেল তৈরি করতে পারেন, ডিজেল অয়েল। আর ফাইনালি আপনি এটা দিয়ে ধরেন আপনি রাস্তাঘাটে পিচ দিয়ে আপনার রোড কনস্ট্রাকশন করতে পারেন। বাংলাদেশে কিছু কিছু করেছে। এছাড়াও এবারের মেলায় গৃহস্থালী ব্যবহার্য প্লাস্টিকের পণ্য, প্যাকেজিং উপকরণ, খেলনা সামগ্রী, ওষুধ শিল্পের প্রয়োজনীয় উপকরণ, তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় পণ্যের আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ নিয়ে হাজির হয়েছে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান। পূর্বাচল 300 ফিট সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় 12 ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই মেলা চলবে আরও 2 দিন। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে চোখ রাখছে বিশ্ববাসী। বৃহস্পতিবার রাতেই ওয়াশিংটনে তাদের আলোচনায় বসার কথা। ধারণা করা হচ্ছে বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি। উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। কদিন আগেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা এক উড়োজাহাজ ভারতীয়কে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয় বিরূপ প্রতিক্রিয়া নয়, বরং এতে দিল্লির সায় ছিল। এবার পশ্চিমাদের সঙ্গে খাতির বাড়ানোর ইঙ্গিত নিয়ে ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের সফরে পৌঁছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ডের সঙ্গে আলাপ সারেন মোদী। এবার দ্বিপাক্ষিক বৈঠক করার পালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। দুনেতার বৈঠক হওয়ার কথা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতেই।
ট্রাম্প মোদির আলোচনায় কি কি বিষয় থাকতে পারে সেসব নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। বলা হচ্ছে ট্রাম্পের উচ্চ শুল্কের তীর এড়াতে চান মোদি, চান বাণিজ্যের ঝুড়ি আরো প্রসারিত করতে। আলোচনায় যে অভিবাসন ইস্যুও থাকবে তার বলার অপেক্ষা রাখে না। বলা হচ্ছে ট্রাম্প মোদির বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ, কারণ এই সুযোগে আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলাপ সেরে নেবেন তারা। আর সেটা হলে অবধারিতভাবেই বাংলাদেশের পট পরিবর্তনের ইস্যু নিয়ে নাক গলাবেন দুই বিশ্বধর দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ইউক্রেন রাশিয়া এবং হামাস ইসরায়েল সংঘাত বন্ধের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। কানাঘুষা রয়েছে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে নরেন্দ্র মোদীকে প্রস্তাব দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আফরিন মৌ, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে কিছুক্ষণ পর দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 10:30টার দিকে একা পৌঁছান জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত। এরপর একে একে দলের বাকি ক্রিকেটাররা পৌঁছান বিমানবন্দরে। রাত 1টায় দলের সব ক্রিকেটার সহ বাকি সদস্যরা দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্য দলগুলো যখন ওয়ানডে খেলে নিজেদের প্রস্তুতি সেরেছেন, সেখানে টাইগাররা বিপিএলে নিজেদের তৈরি করেছে। তাই তো 17 ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচই ওয়ানডে ফরম্যাটে নিজেদের ঝালিয়ে নেওয়ার একমাত্র সুযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাদশে জায়গা পেলে নিজেকে প্রমাণ করতে চান টাইগারদের টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন। পঞ্চপাণ্ডব যেভাবে দেশকে উজাড় করে দিয়েছেন সেই পথেই হাঁটতে চান এই তরুণ ক্রিকেটার। জানান দেশকে বড় মঞ্চে সফলতা এনে দেওয়াই লক্ষ্য তাদের। 2021 সালে ঘরোয়া টি-20 লিগে দেশের প্রথম ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ছোটদের বিশ্বকাপ জেতানো পারভেজ ইমন। তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে জাতীয় দলের দরজা খুলে দিয়েছিলেন সে সময়ে নির্বাচক প্যানেল। কিন্তু ইনজুরির ফাঁদে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হয়নি এই টাইগারের। এরপর কেটে গেছে বেশ কয়েক বছর, জাতীয় দলে নিজের অবস্থান এখনো পাকা করতে পারেননি। টি-20তে বেশ কিছু ম্যাচ খেললেও ওয়ানডে ক্যাপ পরার অপেক্ষায় এই ব্যাটার। লিটন দাও ভালো প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। যেহেতু আমি আসছি, অবশ্যই একটা বড় রেসপন্সিবিলিটি, চেষ্টা করবো ইনশাল্লাহ ওই জায়গাটা পূরণ করার। সাকিব তামিমদের মতো বড় তারকাদের এখন আর জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যাবে না, তবে তাদের অনুসরণ করে দেশকে আরো এগিয়ে নিতে চান পারভেজ ইমন। ওনারা অনেক দেশের জন্য অনেক ভালো খেলছেন, সো ওনাদের একটা স্মৃতি থেকে যাবে। বাট আমাদের দেশ হয়ে যদি কিছু অ্যাচিভমেন্ট করতে হয়, আমাদের পুরো টিমকে ভালো করতে হবে। শুধু 5-6জন ভালো খেলবে এইভাবে হয় না আসলে। বিপিএল শেষে তামিম ইকবাল খান ফ্যানদের উদ্দেশ্যে শুধু দেশকে সাপোর্ট করার যে কথা বলেছিলেন তার সাথে সহমত জানালেন এই তরুণ। সিনিয়র ক্রিকেটাররা ওনারা নিজেরাও চায় এভাবে কোনো যেন সেপারেশন না আসে, সবাই আমরা দেশের জন্য খেলি। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের সাথে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। প্রায় 8 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা বাংলাদেশকে এ আসরে আরো বড় সাফল্য এনে দিতে চান এই ক্রিকেটার। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের জন্য কিছু করতে চান তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তানের কন্ডিশন সম্পর্কে ধারণা থাকায় বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষাও নিতে চান এই গতি তারকা। একবার দেখছিলাম চ্যাম্পিয়ন ট্রফি, তো তখন কখনো মনে হয় না যে চ্যাম্পিয়ন ট্রফি খেলবো, তখন জাস্ট ক্রিকেটটা দেখতাম। এবং যারা স্বপ্ন দেখে না তারা কখনোই জানতেই পারে না স্বপ্ন পূরণের আনন্দ কতটা। এই গল্প এক স্বপ্নবাজ তরুণের, যে কখনো কল্পনাও করেননি একদিন তার বোলিং ঝড় তুলবে বিশ্বমঞ্চে। একটা সময় বল ছিল খেলার সঙ্গী, আজ সেটা অস্ত্র। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, আজ সেটাই বাস্তব। নিজের পরিকল্পনা একটাই, যে নিজের দেশকে যদি আমার বেস্টটা দিতে পারি, ইচ্ছাতে আমার কাছে ভালো কিছু পাওয়ার আর কিছু নেই। জাতীয় দল কিংবা বিপিএল এ জয় যেমন দেখেছেন, পরাজয়ের তিক্ততাও তাকে স্পর্শ করেছে, তবুও হাল ছাড়েননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ধারা ধরে রাখতে চায় নাহিদ রানা। কখনোই নিজের পারফরমেন্স সন্তুষ্ট হয় না, আমি চেষ্টা করি ধরেন প্রত্যেকটা ম্যাচ থেকে আমার কি ভুল থাকে ওই জিনিসটা
নিয়ে পরবর্তীতে কাজ করার কিংবা ইমপ্রুভ করার চেষ্টা করি। রাওয়ালপিন্ডি বাংলাদেশের আত্মবিশ্বাসের মাঠ। এখানে লেখা হয়েছে বিজয়ের গল্প, তাই নতুন ইতিহাসের ডাক। ওখানকার পরিবেশটা চিনার জানার আছে, তো এই হেল্পটা পাবো এবং ওখানকার কন্ডিশন সব কিছু আগের থেকে জানা, তো একটু তো বেনিফিট পাবো। আমি চেষ্টা করবো যে নিজের বেস্ট পারফর্মটা কীভাবে টিমকে দেওয়া যায়। লড়াই হবে চোখে চোখ রেখে, লড়াই হবে শেষ রক্তবিন্দু দিয়ে, কারণ এবার শুধু অংশ নিতে নয়, গর্ব নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।